কাহিনী শুরু হয় একটি আর্ট গ্যালারি থেকে। আমরা যে অসাধারণ পেইন্টিংটি দেখতে পাই তার চিত্রকর মেহেক দেও। মেহেক আর্ট গ্যালারির বাইরে বসে আড্ডা দিচ্ছিল। আসর জমাতে মেহেকের জুড়ি ছিল না। সে তার বন্ধুদের একটা গল্প শোনাচ্ছিল। মেহেক বলে, একটা লোক আমার দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি লোকটার কাছে জানতে চাইলাম কোনো সমস্যা কিনা। লোকটা বলল, আই এম সরি, কিন্তু আপনার চেহারা আমার একজন পরিচিতর সাথে মিলে যায়। আমি চলে আসতাম, কিন্তু লোকটা 70 বছরের বৃদ্ধ ছিল। মেহেকের বেস্ট ফ্রেন্ড শান এসে বলে, আঙ্কেলের চরিত্র সমস্যা। মেহেক পাত্তা না দিয়ে আবার বলতে শুরু করে। আমি জিজ্ঞেস করলাম কার সাথে মেলে। লোকটা কি বলল জানিস? তার পোষা কুকুরের সাথে। মেহেকের কথা শুনে সবাই হেসে ওঠে। শান বিশ্বাস করে না। মেহেক বলে, সত্যি বলছি। কুকুরের নাম ছিল প্রিন্সেস। প্রিন্সেস 1985 সালে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। লোকটার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। লোকটা পৌঁছে দেখে গলা কেটে যাওয়ার কারণে প্রিন্সেস মারা গিয়েছে। এটা ঘটে 17 জুন 1985 সালে। শান বলে, মজা করছো? মেহেক বলে, না, আমার জন্মদিনও 17 জুন 1985 সালে। গেস হোয়াট? আমার গলায়ও একটা জন্মদাগ আছে। শান চেক করতে গেলে মেহেক তাকে ভয় দেয়। বাকি সবাই হেসে ওঠে। শান সেইখান থেকে উঠে চলে যায়। হঠাৎ মেহেকের নজর পড়ে একটা ট্যাক্সির দিকে। ট্যাক্সিটায় নীল আলো জ্বলছিল আর ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছিল। ট্যাক্সির সামনে দিয়ে একটা গাড়ি চলে যেতেই মেহেক খেয়াল করে ট্যাক্সিতে আর কোনো আলো নেই, আর না কোনো ধোঁয়া বের হচ্ছে। ঘটনাটা মেহেককে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে দেয় যে ক্রিটিক্স আসার আগেই সে শানের সাথে ট্যাক্সিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্যাক্সিতেও নীলচে আলো জ্বলছিল। শানের বাড়িতে আসতেই সে ট্যাক্সি থামাতে বলে। মেহেককে তার সাথে আসার প্রস্তাব দিলে মেহেক বলে, একবার মদ খেয়ে ভুল হয়ে গেছে, তার মানে এই না যে একই ভুল বারবার হবে। শান ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ট্যাক্সি থেকে নেমে যায়। জানালা দিয়ে মেহেককে উদ্দেশ্য করে বলে, লোকটা কিন্তু ঠিকই বলছিল, তুমি আসলেই প্রিন্সেস। শান সরে গেলেই ট্যাক্সি আবার চলতে শুরু করে। একটু পর শান মেসেজ পাঠায় বাড়ি পৌঁছে তাকে জানাতে। হালকা মদের নেশায় আর গাড়ির ঝাঁকুনিতে মেহেক ঘুমিয়ে যায়। ট্যাক্সি ড্রাইভার সেটা খেয়াল করে। দুই একবার মৃদু স্বরে মেহেককে ডাকে। মেহেকের সাড়া না পেয়ে গানের ভলিউম বাড়িয়ে দেয়। ট্যাক্সিটাকে একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে থামায়। পেছন দরজা খুলে মেহেকের গলায় ছুরি ধরলে মেহেক জেগে যায়। ট্যাক্সি ড্রাইভার তার সাথে জোরাজুরি করতে শুরু করে। একসময় মেহেক চোখ খুলে নিজেকে রাস্তায় আবিষ্কার করে। লোকজন সাহায্যের জন্য এগিয়ে আসলে মেহেক তাদের দেখে ভয় পেতে শুরু করে। হসপিটালে নেওয়ার পরও ডাক্তারদের দেখে সে ভয় পাচ্ছিল। কাহিনী কিছুদিন পর শিফট হয়। মেহেকের বড় বোন অনু মেহেককে থেরাপিস্টের সামনে যাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করছিল। মেহেককে সহজ করার জন্য ছোটবেলার একটা গল্প শোনায়। সবশেষে মেহেক থেরাপিস্টের সামনে আসে। থেরাপিস্ট মেহেককে একটা গ্রোসারি শপের সিমুলেশনের মাধ্যমে মানুষের ভয় কাটানোর চেষ্টা করছিল। মেহেককে সবাই উৎসাহ দিচ্ছিল এগিয়ে গিয়ে সেলফ থেকে কিছু একটা নেওয়ার জন্য। মেহেক অনেক সাহস করে সিমুলেশনের মধ্যেই এগিয়ে যায়, কিন্তু হঠাৎ একজনের হাত সামনে চলে আসায় সে হাইপার হয়ে গিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে। মেহেকের এমন পাগলামো দেখে অনুর 5 বছরের ছোট ছেলে জয়ী ভীষণ ভয় পায়। মেহেক এক ছুটে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ডক্টর অনুকে বলে মেহেকের অ্যাগ্রোফোবিয়া আছে, তার মনে বাইরের দুনিয়া নিয়ে ভয় জমে আছে। ও মনে করে বাইরে গেলে আবার তাই হবে যা ওই দিন রাতে হয়েছিল। চিকিৎসা না হলে পুরোপুরি পাগল হয়ে যেতে পারে। দরজার ওপাশ থেকে মেহেক সবই শুনছিল। অনু রেগে গিয়ে বলে, ওই ট্যাক্সি ড্রাইভার এখন জেলে আছে। মেহেক সেটা জানে। আর কি এমন হয়েছিল ওই দিন? রেপ তো আর হয়ে যায়নি ওর। ডক্টর জানায় তারা চাইলে মেহেককে অ্যাসাইলামে পাঠাতে পারে। শান তাকে থামিয়ে দিয়ে বলে, মেহেকের কোনো অ্যাসাইলামের দরকার নেই, ও পাগল না। মেহেক তার ডেস্কে বসেছিল। শান তাকে 1 কাপ কফি এগিয়ে দেয়। মেহেক অনুর দিকে তাকিয়ে হেসে দিয়ে শানকে বলে, আপাতত আমি কোনো কথা বলতে চাচ্ছি না। শান বলে, তুমি জানো কতদিন হলো বাসা থেকে বের হও না? মেহেক বলে, 2 সপ্তাহ। অনু উত্তর দেয়, 4 মাস। তুমি বাদেও আমার আরও অনেক দায়িত্ব আছে। তুমি জয়ীকে দেখেছো কেমন ভয় পেয়ে গিয়েছিল? ও নর্মাল একটা পরিবেশ ডিজার্ভ করে। মেহেক বলে, এতই যখন স্বাভাবিক পরিবেশ চাইছো তাহলে ওর বাবার কাছে নিয়ে যাও। অনু ভীষণ রেগে যায়, বলে জয়ীর কথা হচ্ছে ওর বাবাকে এর মাঝে আনার দরকার নেই। আর আগের সপ্তাহে কি হয়েছিল? বাচ্চাটা বেল বাজালো কিন্তু কেউ দরজা খুলল না। 4 ঘন্টা রাস্তায় বসেছিল, কারণ তুমি সাহস করে রুম থেকে বের হতে পারোনি। 2 বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মেহেক বলে, আমি জানি তুমি আমাকে এসাইলামে পাঠাতে চাইছো, আমি নিজে শুনেছি।
শান বলে কেউ তোমাকে কোথাও পাঠাতে চাইছে না। এরই মাঝে মেহেকের মাথা ঘুরে ওঠে। শান এবং অনু তাকে বিছানায় শুইয়ে দেয়। মেহেক ঘুমিয়ে যায়। শান অনুকে বলে একটু শক্ত হও, আমরা যা করছি মেহেকের ভালোর জন্যই করছি। সিন শিফট হয়। মেহেক অন্য একটা বাড়িতে সোফায় ঘুমিয়েছিল। দরজা খুলে একটা লোক জিয়া জিয়া বলে ডাকতে ডাকতে ভিতরে চলে আসে। মেহেক ঘুম থেকে উঠে অপরিচিত লোকটাকে দেখে সোফা থেকে নিচেই পড়ে যায়। তখনই শান চলে আসে। শান মেহেককে শান্ত করে লোকটার কাছে তার পরিচয় জানতে চায়। লোকটার নাম মানু মালহোত্রা, পাশের ফ্ল্যাটেই থাকে। দরজা খোলা দেখে ভেবেছিল জিয়া চলে এসেছে। শান এক প্রকার জোর করে তাকে দরজার বাইরে নিয়ে যায়। মানুকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল সে মানসিকভাবে অসুস্থ। মেহেক শানকে বলে এটা কোন জায়গা, বাড়ি কোথায় গেল? শান বলে এটা আমার ফ্রেন্ডের বাসা, ও বাইরে থাকে, আমরা যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবো। মেহেক কনফিউজড হয়ে বলে আমরা? শান মুচকি হেসে বলে শুধু তুমি। আমি অনুর কাছ থেকে কিছুটা সময় নিয়েছি, আমি জানি তুমি একা একাই এই সমস্যার সমাধান করে ফেলবে। তারা দুইজন ফ্ল্যাটটা ঘুরে দেখতে শুরু করে। মেহেক ফ্ল্যাটের জিনিসপত্র দেখে জানতে চায় এই জিনিসগুলো কার। শান বলে ফ্ল্যাটটা আমার বন্ধুর, কিন্তু জিয়া নামের একটা মেয়ে এখানে থাকতো। এইগুলো ওরই জিনিস, যেগুলো না লাগবে সেগুলো ফেলে দিও। মেহেক বলে আর যদি পরে নিতে আসে? শান জবাব দেয় আসবে না, ফ্ল্যাটের ভাড়া দিয়ে যায়নি, নিজের ডিপোজিটের টাকাগুলোও নিয়ে যায়নি, মনে হয় পালিয়েছে। মেহেক বলে এই বাসার ভাড়া কত? শান বলে ওইটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পেইন্টিং করা শুরু করো, তারপর আমাকে সব টাকা শোধ করে দিও। মেহেককে ঠিকমতো ওষুধ খেতে বলে শান বেরিয়ে যায়। শান বেরিয়ে যেতেই মেহেক ফ্ল্যাট পরিষ্কার করার কাজে লেগে পড়ে। আয়না পরিষ্কার করার সময় হঠাৎ কিছু একটা নিচেই পড়ে যায়। মেহেক উঠিয়ে দেখে সেটা একটা রিং। বাথরুমের পাইপ দিয়ে দুজন মানুষের কথা কাটাকাটির আওয়াজ ভেসে আসে। পানির শব্দে মেহেকের ধ্যান ভাঙে। আংটিটা খুলতে গিয়ে দেখে সেটা খোলা যাচ্ছে না। অনেক চেষ্টার পর সেটা খুলতে না পেরে একটা ছোট কাটার দিয়ে আংটিটা কাটতে শুরু করে। আংটিটা কাটতে সক্ষম হলেও মেহেকের আঙ্গুল জখম হয়ে যায়। ফ্ল্যাট পরিষ্কার শেষে ময়লাগুলো ফেলার জন্য মেহেক দরজার কাছে এসে দাঁড়ায়, কিন্তু কোনোভাবেই দরজা খোলার সাহস করে উঠতে পারে না। একসময় অনেক কষ্টে দরজা খুলে এক পা বাইরে দেয়। তখনই লিফট খোলার আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে বাসায় ঢুকে যায়। কি হোল দিয়ে দেখে একটা মেয়ে পাশের ফ্ল্যাটে ঢুকছে। মেহেক তাড়াতাড়ি তার ওষুধ খেয়ে নেয়। সে জানালা দিয়ে নিচে তাকিয়েছিল। হঠাৎ তার নজর পড়ে একটা মহিলার দিকে। মহিলাটা কারোর সাথে কথা বলছিল, কিন্তু তার সামনে কেউই ছিল না। একটা কুকুর মহিলার দিকে তাকিয়ে উত্তেজিতভাবে ডাকাডাকি করছিল। মহিলা তার দিকে তাকাতেই মেহেক জানালা বন্ধ করে দেয়। আলমারি পরিষ্কার করার সময় সে জিয়ার কিছু জামা কাপড় পায়। ইউনিফর্ম দেখে মনে হচ্ছিল জিয়া একজন এয়ার হোস্টেস ছিল। কাপড় চোপড়ের মাঝে মেহেক জিয়ার একটা জার্নাল খুঁজে পায়। জার্নালের মধ্যে জিয়ার হাস্যোজ্জ্বল ছবি ছিল। মেহেক জিয়ার জার্নালটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে শুরু করে। বেলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখে দরজাটা ফাঁকা হয়ে আছে। মেহেক প্রচণ্ড ভয় পেয়ে যায়। একটা কাচের ফ্লাওয়ার ভাস হাতে নিয়ে দরজার কাছে গিয়ে ভালোভাবে দরজাটা আটকিয়ে দেয়। ঘরে কেউ আছে কিনা দেখার জন্য স্টোররুমে এসে লাইট জ্বালায়। দেওয়ালের অপর পাশ থেকে আওয়াজ পেয়ে কান পেতে শোনার চেষ্টা করে সেখানে কি হচ্ছে। হঠাৎ শব্দ শুনে ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে আসে। মেহেক বাথটাবে শুয়েছিল। বেলের শব্দে বাইরে বেরিয়ে আসে। দরজা আগের মতোই ফাঁকা ছিল। দেখা যায় শান এসেছে। মেহেক দরজা খুলে জামা কাপড় পরার জন্য দৌড়ে ভেতরে চলে যায়। শান সাথে করে মেহেকের পেইন্টিংয়ের সরঞ্জাম নিয়ে এসেছে। মেহেক আসার আগে শান হালকা এক্সারসাইজ করে পারফিউম স্প্রে করে ফিটফাট হয়ে বসে। সামনে মেহেকের ল্যাপটপ খোলা পেয়ে সেটা চেক করতে শুরু করে। মেহেক এসে জানতে চাই কি করছিলে। শান তাড়াতাড়ি গান ছেড়ে দিয়ে বলে কিছু না। মেহেককে সাথে নিয়ে দুজনে নাচতে শুরু করে। নাচতে নাচতে শান বারবার মেহেককে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একসময় মেহেক তার সাথে বাইরে আসে, কিন্তু লিফটের শব্দে আবার ঘরে চলে যায়। শানও আবার ভেতরে চলে আসে। দুজনে খেতে খেতে গল্প করছিল। শান বলে দুনিয়ার সব ফেমাস এন্টারটেইনারদেরই অ্যাগ্রোফোবিয়া ছিল। সে এক এক করে সেলিব্রিটিদের নাম বলতে শুরু করে। মেহেক বলে একটা ইন্ডিয়ান নামও নেই। শান বলে তোমার যদি ইংরেজদের রোগ হয় তাহলে আমার কি দোষ। পোলাডিনেরও অ্যাগ্রোফোবিয়া ছিল। সে বাড়ি বসে রান্না শুরু করে। এখন সে টেলিভিশনে রান্নার জন্য ফেমাস। আমি তোমার জিনিসপত্র নিয়ে এসেছি, তুমিও বাড়ি বসে পেইন্টিং শুরু করো। মেহেক বলে আমি চেষ্টা করছি, কিন্তু আমাকে দিয়ে পেইন্টিং হচ্ছে না। শান উত্তর দেয় তোমার কাছে এত এত অফার এসেছে, প্লিজ একটু চেষ্টা করো। মেহেক উঠে ল্যাপটপের কাছে এসে বলে তুমি আমার মেল চেক করেছো? শান বলে মেহেক রিল্যাক্স,
পেজ খোলা ছিল, আমি শুধু উপর থেকেই দেখেছি। মেহেক চিল্লিয়ে বলে, তুমি ভালো করেই জানো আমি এগুলো পছন্দ করি না। শানের ব্যাগ দেখিয়ে বলে, ওগুলো কি? শান উত্তর দেয়, ভেবেছিলাম আজ রাতে এখানেই থেকে যাব। তখনই মেহেকের নজর পড়ে প্রোটেকশনের প্যাকেটের দিকে। সে শানকে বলে, তুমি ভেবেছিলে মেহেক তো পাগল, বাড়ির বাইরে যেতে পারবে না, তার সাথে যা খুশি তাই করতে পারবো। আমার বাসা থেকে বের হয়ে যাও। শান রাগ করে বলে, এই বাড়িতে 3টা রুম আছে, তুমি একটাতে ঘুমাতে পারতে, আমি অন্যটায় ঘুমাতে পারতাম। তোমার এই আচরণ দেখতে দেখতে আমি ক্লান্ত। শান বেরিয়ে যেতে গেলে মেহেক বলে, তাহলে প্রোটেকশন কার জন্য ছিল? শান বলে, তাকে তুমি চেনো না। শানের কথা শুনে মেহেক আরো বেশি রেগে যায়। শান বেরিয়ে যাওয়ার পর দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখে শানও উকি দিয়ে দাঁড়িয়ে আছে। মেহেক শানকে সরি বলে হাতের ইশারায় কাছে আসতে বলে। শান এগিয়ে আসলে তাকে ময়লাগুলো বাইরে ফেলে দিতে বলে। শান নাক ছিটকিয়ে বলে, আমি তোমার ময়লা ফেলতে পারবো না, এতটুকু তো অন্তত নিজে নিজে করবে। মেঘ শব্দ করে শানের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। একটু পর আবার বেল বেজে উঠলে মেঘ মুচকি এসে দরজা খুলে দেয়। বাইরে অন্য একজন মহিলাকে দেখে আবার দরজা বন্ধ করে দেয়। মহিলাটা দরজায় আঘাত করতে করতে বলে, হরমুজকে বাইরে আসতে দাও। বারবার হরমুজ হরমুজ বলে ডাকতে থাকে। মেহেক বলে, এখানে কেউ নেই। বাইরে থেকে মহিলাকে বলতে শোনা যায়, তুই ফিরে এসেছিস, এইবার তোকে মেরেই ফেলবো। কি হোল দিয়ে দেখে মহিলা এইবার মানুর ফ্ল্যাটের বেল বাজাচ্ছে। মানু বেরিয়ে এসে বলে, বাড়িতে ফ্যান আছে না, ফ্যানের উপরে উঠে বসে আছে দেখো, বলেই দরজা বন্ধ করে দেয়। রাতে মেঘ হ্যালুসিনেট করতে থাকে। অনেকগুলো ট্যাক্সি ড্রাইভার তার ট্যাক্সির দিকে এগিয়ে আসছে, আর সে রক্তবমি করছে। তার পানির পিপাসা পেলে ফিল্টার থেকে পানি নিয়ে বরফ নেওয়ার জন্য ফ্রিজ খুলতেই একটা কাটা আঙ্গুল দেখতে পাই। তার হাত থেকে ট্রেটা নিচেই পড়ে যায়। সে নিচে আঙ্গুলটা খুঁজতে থাকে কিন্তু পায় না। পরের দিন কাপড় দিয়ে একটা লম্বা দড়ি বানিয়ে সেটা নিজের মাজার সাথে বেঁধে বাইরে ময়লা ফেলতে যায়, কিন্তু দড়িটা ছোট হয়ে যাওয়ায় ডাস্টবিন পর্যন্ত পৌঁছাতে পারে না। ময়লাগুলো ডাস্টবিনের দিকে ছুঁড়ে মারে। এরই মাঝে সেদিনের দেখা সেই মেয়েটা লিফট থেকে বের হলে মেহেককে এমন অবস্থায় দেখে আশ্চর্য হয়ে যায়। মেহেক দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেয়েটা নিজেই ময়লার ব্যাগগুলো ডাস্টবিনে রাখে। মেহেক রুমে এসে তার বড় বোন অনুকে ফোন দেয়। অনু ফোন না ওঠালে তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। অনু যেন তার ফোন রিসিভ করে, সে দ্রুতই সুস্থ হয়ে যাবে। আজকে নিজে থেকেই সে ডাস্টবিনে ময়লার ব্যাগগুলো ফেলে এসেছে। অনুকে ভয়েস মেসেজ পাঠিয়ে মেহেক শুয়ে শুয়ে যে আর জার্নাল পড়ছিল। পাশের টেবিলে তাকিয়ে একটা কালো পার্সিয়ান বিড়াল দেখতে পায়। কোনো মতে ফোনটা নিয়ে শানকে কল করে। তাকে বলে, আমার ঘরে একটা বিড়াল আছে, কিন্তু আমি বুঝতে পারছি না সেটা আসলেই আছে নাকি আমি কল্পনা করছি। শান কিছুই বুঝতে পারে না। মেহেক আবার বলে, এই বাড়িতে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি। এখন আমার বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা আসল আর কোনটা কল্পনা। শান বলে বিড়ালটাকে ভয় দেখাতে, যদি বিড়ালটা চলে যায় তাহলে সেটা আসল। মেহেক ভয় দিলে বিড়ালটা খাটের নিচে চলে যায়। মেহেক বাচ্চাদের মতো খুশি হয়। খাটের নিচে উকি দিয়ে বিড়াল বিড়াল বলে ডাকতে শুরু করে। তখনই বেডরুমের দরজা খুলে একটা লোক ভেতরে আসে। লোকটার শুধু পা দেখা যাচ্ছিল, তার পায়ে রক্ত লেগেছিল। মেহেক ভয়ে বিছানা নিচ থেকে বের হয়ে বেডরুমের দরজা লক করে দেয়। লোকটা দরজা খোলার চেষ্টা করতে থাকে। মেহেক এক দৌড়ে ফ্ল্যাটের বাইরে চলে আসে। বাইরে সেই মেয়েটা বসেছিল। মেয়েটা মেহেকের আতঙ্কিত অবস্থা দেখে জানতে চায় কোনো সমস্যা হয়েছে কিনা। মেহেক না না বলতে বলতে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। একটু পর দরজা খুলে মেয়েটাকে বলে, তুমি ভেতরে এসে বসো। মেয়েটার নাম নিকি। নিকি বলে, সমস্যা নেই, আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি, চাবি নিতে ভুলে গিয়েছিলাম তাই বাইরে বসে আছি। তুমি সত্যিই ঠিক আছো? মেহেক বলে, আমার রুমে কেউ একজন আছে। নিকি উত্তর দেয়, কেউ একজন মানে যাকে তুমি চেনো তাই তো? মেহেক বলে, একটা বিড়াল আছে। নিকি হেসে দিয়ে বলে, বিড়াল এত ভয় পাও? মেহেকের অনুরোধে সে ভেতরে আসে। বলে, হলুদ চোখের কালো বিড়াল তাই তো? গুলান্টির বিড়াল। একটা প্লেট এবং চামচ নিয়ে শব্দ করতে করতে মেহেকের রুমের দিকে এগিয়ে যায়। দরজা খুলে ভেতরে ঢোকে। মেহেক এক হাতে ছুরি লুকিয়ে বাইরে দাঁড়িয়েছিল। নিকি স্পাইডার দেখে ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। মেহেক রুমে ঢুকে কাউকেই পায় না। সে নিকির জন্য কোল্ড কফি বানাচ্ছিল। ফ্রিজে আসলেই কাটা আঙ্গুল আছে কিনা চেক করতে নিকিকে ফ্রিজ থেকে বরফ আনতে বলে। নিকি বরফ বের করে আনে, কিন্তু সেখানে কোনো কাটা আঙ্গুল ছিল না, অর্থাৎ মেহেক হ্যালুসিনেট করছিল। নিকি কফি খেতে খেতে বলে, তুমি থাকার জন্য একদম সঠিক জায়গায় এসেছো। এই বিল্ডিংয়ে একটা নমুনা থাকে। মানু যে সবসময় হাসতে থাকে। গুলান্টি যে সবসময় নিজের হাজব্যান্ড হরমুজকে খুঁজতে থাকে, অর্থাৎ হরমুজ গুলান্টির হাজব্যান্ড, বিড়াল না। মেহেক বলে, আমার আগে এখানে জিয়া থাকতো,
তুমি নিশ্চয়ই জিয়াকেও চিনতে। নিকি বলে, হ্যাঁ, জিয়া একটু অদ্ভুত রকমের মেয়ে ছিল। মানু আর জিয়ার মাঝে অ্যাফেয়ার চলছিল, কিন্তু তাদের সবসময় ঝগড়া লেগেই থাকতো। কথার মাঝেই নিকির বাবার কল আসলে নিকি বিদায় নিয়ে চলে যায়। স্টোর রুম থেকে আসা আওয়াজ শুনে মেহেক সেখানে যায়। দেওয়ালে কান পেতে শব্দ শোনার চেষ্টা করে। এক্সকিউজ মি বলে ডেকে উঠতেই একটা ড্রিলের ফলা প্রায় মেহেকের চোখে আঘাত করছিল। সময় মতো সরে যাওয়ায় তার কিছু হয় না। দেওয়ালের ওপাশ থেকে মানু বারবার জিজ্ঞেস করতে থাকে সে ঠিক আছে কিনা। মেহেকের ফ্ল্যাটে এসে দেওয়াল ঠিক করে দিতে চাইলে মেহেক মানা করে দেয়। ছিদ্রটা টেপ দিয়ে ভালোভাবে বন্ধ করে দেয়, যাতে মানু তার ফ্ল্যাটে উকিঝুঁকি না দিতে পারে। নিজের ঘরে ফিরে জিয়ার জার্নাল পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, আমার মানুকে ভয় লাগে, আজকে কেচাপের বোতল ছুঁড়ে মেরেছিল, সময় মতো সরে যাওয়ায় পেছনের আয়নায় গিয়ে লাগে। ও বাচ্চা চাই, কিন্তু আমি চাই না। এই ব্যাপারটাই উত্তেজিত হয়ে আমার হাত মুচড়ে ধরেছিল, এখনো পর্যন্ত দাগ আছে। অন্য পৃষ্ঠায় লেখা, আজকে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। ওর দাদির রিং পরিয়ে বলল, এখন থেকে আমরা এঙ্গেজড। মেহেক বাথরুমে যে রিংটা পেয়েছিল সেটা মানুর দাদির রিং, অর্থাৎ জিয়ার এঙ্গেজমেন্ট রিং ছিল। জিয়া আরও লিখেছিল, আমি একটা পাগলকে ভালোবাসি, কিন্তু আমি তার থেকেও বড় পাগল। আমি এখান থেকে পালাতে চাই, কিন্তু ও আমাকে পালাতে দেবে না। মেহেক বাইরে এসে দেখে অ্যালার্ম ক্লকটা নিচে পড়ে আছে। ঘড়িটা উপরে উঠিয়ে রাখতেই কেউ সামনে চলে আসে। মেহেক চমকে ওঠে। সে উকি দিয়ে দেখার চেষ্টা করে সেখানে আসলেই কেউ আছে কিনা। কেউ একজন তার সামনে দিয়ে দৌড়ে চলে যায়। মেহেক ভয় পেয়ে দৌড়ে বেডরুমে চলে আসে। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শানকে কল করতে গেলে গোঙানির শব্দ পেয়ে পিছু ফিরে দেখে রক্তমাখা বাথটাব থেকে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় ওঠার চেষ্টা করছে। মেহেকের চিৎকার ফাঁকা ফ্ল্যাটে বাজতে থাকে, কিন্তু আফসোস বাইরে পৌঁছাতে পারে না। একটু পর শান খাবার নিয়ে এবং ফুল নিয়ে ফ্ল্যাটে আসে। বারবার মেহেক মেহেক বলে ডেকেও কোনো সাড়া পায় না। পুরো ঘর খুঁজেও কোথাও মেহেককে না পেয়ে তার ফোনে কল দেয়। বাথরুমের ভেতর থেকে ফোনের আওয়াজ পেয়ে বুঝে যায় মেহেক ভেতরেই আছে। বারবার নক করার পরেও দরজা না খোলায় দরজা ভেঙে বাথরুমের ভেতরে প্রবেশ করে। মেহেক বাথরুমের উপরে একটা কোনায় বসেছিল। শান সারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা সেট করে দেয়। মেহেক বলে, তুমি আমার কথা বিশ্বাস করো না, তাই তো? শান উত্তর দেয়, তোমার কাছে কোনো প্রুফ নেই যে জিয়া মারা গিয়েছে, হয়তো সে কোনো নাইট ক্লাবে এনজয় করছে। মেহেক শানের কথা মানতে চায় না, বলে জিয়া ওইখানে রক্তমাখা অবস্থায় পড়েছিল। তাদের কথার মাঝেই নিকি দরজায় নক করে। সে মেহেককে দীপাবলির মিষ্টি দিতে এসেছে। শান নিকির উপস্থিতিতে খুব একটা খুশি ছিল না। মেহেক নিকিকে একটু পরে আসতে বলে। শান ড্রয়িং রুমে ঘুমিয়েছিল। সে উঠে বাথরুমে যায়। ক্যামেরাগুলো গ্লিচ করতে শুরু করে। মেহেক উঠে শানকে না পেয়ে ডাকতে থাকে। হঠাৎ বাথরুম থেকে একটা কদাকার অবয়ব হামাগুড়ি দিতে দিতে বেরিয়ে আসে। মেহেক ভয়ে চুপসে যায়। টিভিতে তাকিয়ে কাউকে খুঁজে পায় না। একটু পর দেখে অবয়বটা তার পেছনে। মেহেক ভয়ে জমে যায়। হঠাৎ কেউ তার গায়ে হাত দেয়। পেছনে শান দাঁড়িয়েছিল। শান মেহেককে শান্ত করে ফুটেজ চেক করতে থাকে, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই দেখা যাচ্ছিল না। পরের দিন সকালে মেহেকের ডক্টর তাকে বলে, তুমি কল্পনা এবং বাস্তবের ভারসাম্য হারিয়ে ফেলছো। তুমি যদি এই ভয়ের সাথে না লড়ো তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে। আমি জানি তুমি পারবে। মেহেককে ভিআর হেডসেট পরিয়ে দেয়। আজকে একটা মলের সিমুলেশন দেখানো হচ্ছিল। মেহেক আস্তে আস্তে একটা দোকানের দিকে এগিয়ে যায়, কিন্তু ভেতরে না ঢুকে অন্যদিকে তাকিয়ে দেখে মলের মাঝে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সেটাই অনু বসেছিল। মেহেক অনু বলে ডেকে উঠলে ডক্টর বলে, সিমুলেশনে তো অনু নেই। মেহেক অন্য কিছুই দেখতে পাচ্ছে। মেহেক আস্তে আস্তে এগিয়ে গিয়ে ট্যাক্সিতে উঠে বসে, কিন্তু সেখানে অনু ছিল না, বরং জিয়াকে দেখতে পায়। সে ট্যাক্সি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। অনু হাইপার হয়ে ছটফট করতে করতে একটা ছুরি শানের হাতে গেঁথে দেয়। একটু পর বুঝতে পারে সে কি করেছে। সে টিভিতে শান এবং ডক্টরকে কথা বলতে দেখে। তার মাথায় একটা কথাই ঘুরছিল, মেহেক পাগল হয়ে গেছে শান, ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দাও। শান এবং ডক্টর চলে যায়। মেহেক বাথরুমে ঢুকে ওষুধের পুরো শিশি খেয়ে ফেলে। হঠাৎ পেছনে অনুকে দেখতে পাই। অনু আর সে হাসতে থাকে, কিন্তু বাস্তবে মেহেক একাই ছিল। সে জিয়ার এয়ারলাইন থেকে তার তথ্য বের করে জিয়ার বাবা মাকে ভয়েস মেসেজ পাঠায়। জিয়াকে কেউ মেরে ফেলেছে আর জিয়া তাকে কিছু বলতে চাইছে। সময় পেলে তারা যেন মেহেককে ফোন করে। স্টোর রুমের ছিদ্র দিয়ে দেখে মানু বলছে, আই এম সরি জিয়া, তোমাকে মারা আমার উচিত হয়নি। একটা কাটার নিয়ে নিজের হাত কাটতে গিয়েও থেমে যায়। হঠাৎ উঠে দাঁড়িয়ে হাসতে শুরু করে। স্টোর রুম থেকে বের হতে অদৃশ্য কিছুর ধাক্কায় মেহেকের ফোন পড়ে যায়। আবার যেতে গেলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়।
মেহেক অদৃশ্য শক্তির দিকে একটা শোপিস ছুঁড়ে মারে। পাশ ফিরতেই মানুষ সেই রক্তমাখা কাটার এবং একটা আঙ্গুল দেখতে পায়। মেহেক নিকিকে কাটারের ছবি দেখিয়ে বলে, মানু এই কাটার দিয়ে জিয়াকে খুন করেছে। নিকি বিশ্বাস করে যে জিয়া মেহেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু এটা বিশ্বাস করে না যে মানু খুন করতে পারে। মেহেক কোনো মতে নিকিকে কনভিন্স করে নেয় তাকে সাহায্য করার জন্য। নিকি জানায় মানু প্রতিদিন বিকেল 5:30টায় লাফটার ক্লাবে যায়। চাবি পা পোষের নিচেই থাকে, তখন ওই কাটার নিয়ে আসতে পারবো। মেহেক বলে, কিন্তু বডি কোথায় রেখেছে? নিকি উত্তর দেয়, ওয়ালে। মানু আর্কিটেক্ট, ভালোই জানে বডি কিভাবে লুকাতে পারবে। মানু বাইরে যেতেই নিকি মানুর ফ্ল্যাটের সামনে উপস্থিত হয়। ভেতরে ঢোকার আগে নিজেদের ফোন এক্সচেঞ্জ করে নেয়। মেহেকের ফোন দিয়ে নিকি নিজের ফোনে ভিডিও কল দেয়। মানুর ফ্ল্যাটের অবস্থা অনেক খারাপ ছিল, দেওয়ালে দেওয়ালে দাগ আর ফ্লোরের কাজ চলছিল। নিকি বলে, এখানে বাজে একটা গন্ধ পাচ্ছি। মেহেক হঠাৎ খেয়াল করে মানু ফিরে এসেছে। নিকি মানুকে আটকাতে বলে, নয়তো মানু তাকেও মেরে দেবে। কিন্তু মেহেক নিজের ভয়কে জয় করে বাইরে যেতে পারে না। নিকি মানুর বেডের নিচে ঢুকে পড়ে। মানু বেডের কাছে আসলে তার ইয়ারফোনটা নিচে পড়ে যায়। সেটা ওঠানোর জন্য নিচু হতেই কল কেটে যায়। মেহেক কোনো মতে বাইরে এসে মানুকে ডাকতে শুরু করে। মানু বেরিয়ে আসতেই মেহেক বলতে থাকে, তুমি আমার ঘরের দেওয়াল নষ্ট করেছো, এখনই ঠিক করে দাও। মানু বলে, আজকে আমি ক্লান্ত, কাল করে দেব। কিন্তু মেহেক জোর করে মানুকে দেওয়াল ঠিক করার জন্য রাজি করায়। মানু তার সরঞ্জাম নিয়ে স্টোর রুমে চলে যায়। মেহেক বারবার নিকিকে কল করতে থাকে, কিন্তু কল যায় না। দেওয়ালের ছিদ্র ঠিক করার পর মানু মেহেকের সাথে কথা বলার চেষ্টা করছিল। একটা জামা হাতে নিয়ে বলে, জিয়াকে এই ড্রেসটা আমিই দিয়েছিলাম। মেহেক হুট করে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চিল্লিয়ে বলে, আমি জানি তুই জিয়ার সাথে কি করেছিস। এরই মাঝে শান চলে আসে। শান গিয়ে দরজা খুলতেই মানু বেরিয়ে আসে। মানু এবং মেহেকের মধ্যে জিয়াকে নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। শান কোনো মতে মানুকে শান্ত করে তার ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। দরজা নক করার শব্দে মেহেক দৌড়ে গিয়ে দরজা খুলে দিলে নিকি ভেতরে প্রবেশ করে। মেহেক জানতে চাই কি হয়েছিল। নিকি বলে, বিছানার নিচে মাকড়সা দেখে ভয় পেয়েছিলাম, আর চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আসার সময় নিকি মানুর কাটারটা সাথে নিয়ে এসেছিল। শান একই রকম দেখতে আরেকটি কাটার বের করে বলে, আমার কাছেও আছে, তার মানে কি এই যে আমি খুনি? নিকি বলে, হতেও পারো। শান আগে থেকেই নিকিকে পছন্দ করতো না। সে নিকিকে চলে যেতে বলে। নিকি উত্তর দেয়, তুমি বাদেও মেহেকের বন্ধু থাকতে পারে, এতে সমস্যা কোথায়? শান ইমোশনাল কথা বলে মেহেককে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। নিকি একটা বই বের করে বলে, এইবার আমাদের সব প্রশ্নের উত্তর জিয়া নিজেই দেবে। মেহেক জিয়ার ইউনিফর্ম পরে রেডি হয়। নিকি বাথরুমে প্লানচেটের সকল ব্যবস্থা সেরে ফেলে। মেহেক আসলে তিনজনে জিয়ার আত্মাকে ডাকার প্রক্রিয়া শুরু করে দেয়। স্টার চিহ্নের মাঝে কাটারটা রাখা ছিল। তারা জিয়াকে ডাকতে শুরু করে, কিন্তু শান এইসব কিছু খুবই হালকাভাবে নিচ্ছিল। পরিবেশটা কেমন ভারী হতে থাকে। বাথরুমের বাইরে কারোর পায়ের আওয়াজ ভেসে আসে। হঠাৎ দরজাটা খুলে যায়। বাইরে কেউ দাঁড়িয়েছিল। দেখা যায় সেটা জিয়া। জিয়া এসে মেহেকের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে। সে কেন তার বাবা মাকে বলেছে জিয়া মারা গেছে, তারা কতটা চিন্তায় পড়ে গিয়েছিল। নিকি বলে, কিন্তু আমরা ভেবেছিলাম মানু তোমাকে মেরে ফেলেছে। জিয়া এবার মানুর ফ্ল্যাটের দরজা ধাক্কাতে শুরু করে। মানু বের হয়ে জিয়াকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু জিয়া ভাবে তাকে ফিরিয়ে আনতে মানুই এসব কিছু করেছে। সে মানুর সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। মানু ধৈর্য ধরে সব সহ্য করে নেয়। জিয়া মানুর এই পরিবর্তন দেখে শান্ত হয়ে যায়। তারা আবার এক হয়ে যায়। দুজনে মানুর ফ্ল্যাটে চলে যায়। মেহেক বলে, আমি মনে হয় পাগল হয়ে গিয়েছি। নিকি বলে, আমি তোমাকে বিশ্বাস করি, এই ফ্ল্যাটে নিশ্চয়ই কিছু আছে। শান নিকিকে বাসায় চলে যেতে বলে। নিকি দেওয়ালির উইশ করে চলে যায়। নিকি যেতেই মেহেক বলে, এখন তুমি আমাকে অ্যাসাইলেমে পাঠিয়ে দেবে, তাই না? শান উঠে মেহেকের কাছে গিয়ে বলে, কখনো না। তোমার মতো স্ট্রং মেয়ে আমি কখনো দেখিনি, এত সহজে হার মেনে নিও না। মেহেক বারবার নিজেকে দোষারোপ করতে থাকে। শানকে চলে যেতে বলে, কিন্তু শান সাফ সাফ জানিয়ে দেয় সে মেহেককে ছেড়ে যাবে না, সে মেহেককে ভালোবাসে। মেহেক শানকে জড়িয়ে ধরলে শান তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। মেহেকের হঠাৎ ওই দিন রাতের কথা মনে পড়ে যায়, কিভাবে ট্যাক্সি ড্রাইভার তার শ্লীলতা হানির চেষ্টা করেছিল। মেহেক ট্যাক্সি ড্রাইভারের কথা মনে করে শানকে ভৎসনা করতে শুরু করে। শান বলে, স্টপ ইট মেহেক, তুমি কাকে কি বলছো বুঝতে পারছো? মেহেক বলে, তোমাকেই বলছি শান, তোমাকে দেখলে ঘৃণা হয়। তুমি কখনো আমাকে বোঝোইনি। তুমি বলেছিলে আমার তো রেপ হয়নি, কেন হওয়া উচিত ছিল? শান রেগে গিয়ে মেহেককে ধাক্কা দিলে অ্যালার্ম ক্লকটা নিচে পড়ে যায়। এখানে লক্ষ্য করার মতো একটা জিনিস হলো, রেপের কথা অনু বলেছিল, শান না। কিন্তু মেহেকের অবচেতন মন সব দোষ শানকেই দিতে থাকে, কারণ তার চোখে শান অপরাধী। মেহেক ফোন করতে করতে বলে, তোমার আর ওই ড্রাইভারের মাঝে কোনো পার্থক্য নেই।
শান কথাটা শুনে আরো বেশি রেগে যায়। মেঘকে ধাক্কা দিলে তার ফোন নিচে পড়ে যায়। মেঘকে বলে, কখনো ফ্রেন্ড কখনো বয়ফ্রেন্ড, ইচ্ছা মতো ব্যবহার করেছো আমাকে। মেহেককে ধরতে গেলেই সে নিচে পড়ে যায়। একটা শো পিস শানের দিকে ছুঁড়ে মারে। মেহেকের মনে পড়ে যায় এগুলো আগেও তার সাথে হয়েছে। তখন সে এগুলোকে ভুতুড়ে কাণ্ড ভেবেছিল, কিন্তু এগুলো আসলে তারই ভবিষ্যৎ ছিল। মেহেক একইভাবে বেডরুমে ঢুকলে শান দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যায়। মেহেক নিচে পড়ে ব্যথা পায়। শানের হাতে আঘাত দিয়ে বাথরুমে ঢুকে কাটারটা হাতে নিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। শান তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মেহেক বলতে থাকে, আমি জিয়াকে না নিজেকে দেখেছি, তুমি আমাকে মেরে ফেলবে। সে শানের বুকে আঘাত করে। আবার আঘাত করতে গেলে দুইজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। কাটারটা কেড়ে নিতে গেলে মেহেক গিয়ে বাথটাবে ধাক্কা খায় আর তার আঙ্গুল কেটে নিচে পড়ে যায়। শান বুঝতে পারে না কি হয়ে গেল। মেহেকের অবস্থা নাজুক ছিল, তার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছিল। শান টিস্যু দিয়ে তার হাতটা মুড়িয়ে দিতে দিতে বলে, আমি দ্রুত তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আঙ্গুলটা নিয়ে যাই ফ্রিজারের আইস বক্সে রাখার জন্য। মেহেক নিজে বাথটাব থেকে ওঠার চেষ্টা করে। এটাও মেহেক বাথরুমে দেখেছিল। তারপর ওই ভয়ানক অবয়বের মতো হামাগুড়ি দিয়ে যেতে থাকে। অন্যদিকে শান কাটা আঙ্গুলটা আইস বক্সে রেখে দেয়। মনে আছে মেহেক আইস বক্সে কাটা আঙ্গুল পেয়েছিল। এরই মাঝে নিকি এসে দরজায় নক করে। মেহেক তাকে কল করেছিল। শান বলে, অনেক রাত হয়েছে, মেহেক ঘুমাচ্ছে। মেহেক নিকির আওয়াজ শুনে একটা শোপিস নিচে ফেলে দেয়। শান বলে, মনে হয় বেড়াল। শানের মাথায় আঘাতের চিহ্ন দেখে নিকির সন্দেহ হয়। মেহেক অনেক কষ্টে হলরুমে এসে ল্যাম্পশেডটাও নিচে ফেলে দেয়। নিকি শানকে ঠেলে ভেতরে চলে আসে। মেহেকের এই অবস্থা দেখে সে হতভম্ব হয়ে যায়। শান তাড়াতাড়ি দরজা লক করে দেয়। নিকি বলে, তুমি কি করেছো মেহেকের সাথে? আমি এখনই বাবাকে কল করছি। শান তার হাত থেকে ফোন কেড়ে নেয়। নিকি শানকে আঘাত করতে যায়। শান তাকেও ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে নিকি জ্ঞান হারায়। শান নিকিকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু নিকি কোনো রেসপন্স করে না। পেছনে তাকিয়ে দেখে মেহেক নেই। শান রক্তমাখা পা নিয়ে বেডরুমে আসে। মেহেক বেডের নিচে লুকিয়েছিল। এই ঘটনাও মেহেক দেখেছিল যেদিন বিড়াল তার ঘরে এসেছিল। সে দ্রুত রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। শান দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। মেহেককে বলে, তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন? তোমার যুদ্ধ আমার সাথে না, নিজের সাথে। কাঁদতে কাঁদতে বলে, আমি আর কিছুই করব না, আমি অনেক ক্লান্ত। মেহেক শান্ত হয়ে যায়। শান ক্লান্ত গলায় বলে, নিকিকে হসপিটালে নিয়ে যাও প্রিন্সেস, আর তোমার আঙ্গুল ফ্রিজারে আছে। শান ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বলে। মেহেক আস্তে আস্তে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। কোনো মতে সিঁড়ি দিয়ে নিচে নামে। গার্ডেনে সবাই একসাথে বাজি ফুটাচ্ছিল। মেহেক তার ক্লান্ত শরীর নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। আহত মেহেককে দেখে সবাই তাদের হাত বাড়িয়ে দেয়। মেহেকও সব ভয় ভুলে তাদের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। এটা মেহেকের সেই পেন্টিংয়ের মতোই যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মুভিটা এখানেই শেষ হয়। মুভি নিয়ে কিছু কথা বলতে চাই। আপনি যদি আর্ট ফিল্ম পছন্দ করেন তাহলে ফোবিয়া আপনার জন্য মাস্ট ওয়াচিং একটা মুভি। শান ক্যারেক্টারটা একটা গ্রে ক্যারেক্টার। সে মেহেককে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মেহেকের সমস্যা জেনেও বারবার তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তার এই জেদের কারণেই শেষে মেহেকের এই পরিণতি হয়েছে। মেহেকের এই ভবিষ্যৎ দেখার বিষয়টা কিন্তু মুভির প্রথম থেকেই স্পষ্ট। প্রথমত, সে যে ছবিটা এঁকেছিল সেটা পরবর্তীতে একসময় তার জীবনে ঘটে। আবার সে যে ট্যাক্সিতে নীল আলো জ্বলতে দেখেছিল এবং সাথে ধোঁয়াও বের হচ্ছিল, ওই রাতের ঘটনার সাথে সেটাও মিলে যায়। যখন ট্যাক্সি ড্রাইভার তার মুখে স্প্রে করে এবং স্প্রে নীল আলো ট্যাক্সির জানালা দিয়ে বেরিয়ে আসে। মোট কথা, অসাধারণ একটি মুভি। বড় স্টার কাস্ট না থাকায় মুভিটা আন্ডাররেটেড থেকে গিয়েছে। আপনারা চাইলে এমন আন্ডাররেটেড মাস্টারপিস মুভিগুলো আমার চ্যানেলের মাস্টারপিস নামের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পাশেই থাকুন। ধন্যবাদ।